Hello everyone, welcome to today's slide. আজকে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা হচ্ছে প্লেস দ্য ফলোয়িং ইন দ্য ডিক্রিজিং অর্ডার অফ বেসিসিটি। ওকে, খারত্বের অবরোহী ক্রমে সাজাও। ওকে, ডিক্রিজিং অর্ডার এটাকে সাজাতে হবে অন দ্য বেসিস অফ বেসিসিটি। তো হোয়াট ইজ বেসিসিটি? বেসিসিটি ইজ টেন্ডেন্সি টু অ্যাকসেপ্ট H plus ion. ওকে, H plus আয়নটাকে অ্যাকসেপ্ট করার যে টেন্ডেন্সি সেটাই হচ্ছে বেসিসিটি। এইবার এই যে কম্পাউন্ডগুলো আমাদের দেওয়া রয়েছে তার মধ্যে কার সবথেকে H প্লাস অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি বেশি সেটা আমরা দেখব। তো প্রথম আমাদের কাছে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ইথাইল অ্যামিন। ওকে, তো ইথাইল অ্যামিন আমরা কম্পাউন্ডটা কীভাবে লিখব? প্রথমে আমরা একটা ইথেন নিয়ে নেব, CH3 সিঙ্গেল বন্ড CH3। তো এটা আমাদের কাছে একটা ইথেন, আর এর সাথে আমাদের একটা অ্যামিন গ্রুপ অ্যাড করতে হবে। তো আমরা একটা ভ্যালেন্সি খালি করে নেবো আর একটা NH2 আমরা অ্যাড করে দেবো। তো দিস ইজ আওয়ার ইথাইল অ্যামিন, দিস ইজ ইথাইল অ্যামিন। ওকে, এইবার এইটা আমাদের কাছে রয়েছে অ্যামিনো গ্রুপ। ওকে, এইবার এই দিকে আমাদের যে ইথাইল গ্রুপটা রয়েছে, এই যে ইথাইল গ্রুপ, এই ইথাইল গ্রুপ কিন্তু একটা পজিটিভ আই এফেক্ট বা পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু শো করে। ওকে, তো দিস উইল শো পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট, পজিটিভ আই এফেক্ট। এইটা পজিটিভ আই এফেক্ট শো করবে বা পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট শো করবে। এর ফলে কি হবে যে নাইট্রোজেনের উপরে যে লোন পেয়ারটা রয়েছে, নাইট্রোজেনের উপরে একটা লোন পেয়ার থাকে। ওকে, এখানে একটা আমাদের লোন পেয়ার থাকে, আর এইখানে যে নাইট্রোজেনের উপরে যে ইলেকট্রন ডেন্সিটি এটা কিন্তু বেড়ে যায় ডিউ টু পজিটিভ আই এফেক্ট। পজিটিভ আই এফেক্ট মানে পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট। এখানে কি হয় যে ইলেকট্রনের একটা টেম্পোরারি শিফটিং হয়। ওকে, টেম্পোরারি শিফটিং মানে পজিটিভ মানে ইলেকট্রনটা দিয়ে দেবে। ওকে, ইলেকট্রন ক্লাউডটা কি করবে, দিয়ে দেবে। এতে কি হবে যে নাইট্রোজেনের উপরে যে ইলেকট্রন ডেন্সিটি সেটা কিন্তু বেড়ে যাবে। ওকে, এখানে ইলেকট্রন ডেন্সিটি on nitrogen increases. ওকে, এখানে যদি ইলেকট্রন ডেন্সিটিটা বেড়ে যায়, এখন এই যে ইলেকট্রন ডেন্সিটি নাইট্রোজেনের উপর এটা যদি বেড়ে যায় তাহলে এর অ্যাভেলেবিলিটিটা বেড়ে যাবে, এটা বেশি অ্যাভেলেবল থাকবে টু অ্যাকসেপ্ট দ্য প্রোটন। ওকে, এইখানে কি হবে, এই যে লোন পেয়ার বা এই যে ইলেকট্রন ডেন্সিটি এটা কি করবে, H প্লাস আয়নকে অ্যাকসেপ্ট করতে পারবে, আর এটার জন্য এটাকে এখানে অ্যাভেলেবল থাকতে হবে। এটা এখানে ততক্ষণ অ্যাভেলেবল থাকবে যখন এখানে ইলেকট্রন ডেন্সিটিটা বেশি থাকবে। ওকে, ইলেকট্রন ডেন্সিটি যদি আমরা এখানে বাড়িয়ে দিই তাহলে অ্যাভেলেবিলিটি অফ দিস লোন পেয়ার উইল ইনক্রিজেস। তো এখানে কি হবে যে এটা কিন্তু প্রোটনকে অ্যাকসেপ্ট করতে পারবে, H প্লাসকে অ্যাকসেপ্ট করতে পারবে। ওকে, তো এখানে কি হবে আমাদের, আমরা যদি বেসিসিটির অর্ডারের কথা বলি তাহলে এইখানে আমাদের ইলেকট্রন ডেন্সিটি অন নাইট্রোজেন যত বাড়বে এখানে বেসিসিটি তত বাড়বে। কারণ কি, বেসিসিটি মানে কি, হাইড্রোজেন H প্লাস আয়নকে অ্যাকসেপ্ট করা। ওকে, আর H প্লাস আয়নকে অ্যাকসেপ্ট করার জন্য কিন্তু এখানে ইলেকট্রন ডেন্সিটিটা প্রেজেন্ট থাকতে হবে। এখানে ইলেকট্রন ডেন্সিটি যত বাড়বে বেসিসিটি বা H প্লাস আয়নকে অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সিও তত বাড়বে। ওকে, তো আমরা প্রথম ক্ষেত্রে দেখলাম যে এখানে পজিটিভ আই এফেক্টের জন্য এখানে নাইট্রোজেনের উপরে ইলেকট্রন ডেন্সিটি কিন্তু বাড়ছে। এবার আমরা সেকেন্ড কম্পাউন্ডটা দেখে নেব। সেকেন্ড আমাদের দেওয়া রয়েছে 2-অ্যামিনো ইথেনল। ওকে, দ্য সেকেন্ড ওয়ান ইজ 2-অ্যামিনো ইথেনল। তো এখানে ইথেনল দেওয়া রয়েছে, তো প্রথমে আমরা একটা ইথেন তৈরি করব, অ্যাগেন CH3 ওকে, এটাকে যদি আমরা ইথেনল বানানোর চেষ্টা করি তাহলে এটা কি হবে, এখান থেকে একটা ভ্যালেন্সি ফ্রি হবে আর একটা OH যুক্ত হবে। তো দিস ইজ ইথেনল।
এবার এখানে বলা হচ্ছে যে 2 অ্যামিনো, এখানে সেকেন্ড পজিশনে দিস ইজ প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ অ্যালকোহল 1 2, দিস ইজ সেকেন্ড পজিশন এখানে আমাদের কি যুক্ত করতে হবে? অ্যামিনো গ্রুপ যুক্ত করতে হবে। তো এইখানে আমরা একটা ব্যালেন্সে ফ্রি করব CH2, আর এখানে আমাদের যুক্ত হবে NH2। ওকে, তো এইখানে আমাদের যুক্ত হলো NH2, আর এখানে আমরা জানি যে নাইট্রোজেনের উপরে কি রয়েছে? লোন পেয়ার রয়েছে। আর এই যে OH, এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। মানে ইলেকট্রনটাকে টেনে নেবে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এর কারণটা কি? যে অক্সিজেন অক্সিজেন এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এই কারণে এই ইলেকট্রন ডেন্সিটিটাকে নিচের দিকে টেনে নেবে। এর ফলে কি হবে? একটা নেগেটিভ আই এফেক্ট বা নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট এখানে কাজ করবে। এর ফলে এখানে কি হবে? যে ইলেকট্রন ডেন্সিটি যেটা নাইট্রোজেনের উপরে সেটা কিন্তু অ্যাভেলেবল কম হবে। তো এখানে মাইনাস আই এফেক্টটা কাজ করবে। ওকে, OH গ্রুপ মাইনাস আই এফেক্ট অ্যাপ্লাই করে। এর ফলে কি হবে? নাইট্রোজেনের উপরে যে ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি এটা কিন্তু কমে যাবে। সো ইলেকট্রন ডেন্সিটি অন নাইট্রোজেন ডিক্রিজেস। ওকে, এরপরে আমরা যদি থার্ডটা দেখি, থার্ড আমাদের কাছে কি রয়েছে? থার্ড আমাদের কাছে রয়েছে 3 অ্যামিনো প্রোপেনল। ওকে, প্রোপেন 1 অল। তো আমরা প্রথমে প্রোপেন বানিয়ে নেব, CH3 CH2 CH3। ওকে, দিস ইজ এ প্রোপেন। এখানে ফার্স্ট পজিশনে আমরা একটা অ্যালকোহল যুক্ত করব, দিস ইজ প্রোপেন 1 অল। এখানে থার্ড পজিশনে আমাদেরকে অ্যামিনো গ্রুপ যুক্ত করতে হবে। তো দিস ইজ ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো থার্ড পজিশনে আমরা একটা ভ্যালেন্সি খালি করব, আর এইখানে আমরা যুক্ত করব NH2 গ্রুপ। ওকে, তো এইখানে আমাদের অ্যামিনো গ্রুপ যুক্ত হলো, দিস ইজ অ্যামিনো গ্রুপ, অ্যান্ড দিস ইজ আওয়ার প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, দ্যাট ইজ অ্যালকোহল। আর আমাদের নাইট্রোজেনের উপরে কি রয়েছে? লোন পেয়ার রয়েছে। এবার এইখানে অ্যালকোহল রয়েছে, তো এখানে আমাদের অ্যালকোহলের ভেতরে অক্সিজেন রয়েছে। তো দিস ইজ অ্যাগেইন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ওকে, তো এইটা কি করবে? ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেবে, মিনস মাইনাস আই এফেক্ট শো করবে, মাইনাস আই এফেক্ট। ওকে, কিন্তু একটা জিনিস, যে পজিটিভ আই এফেক্ট হোক অথবা নেগেটিভ আই এফেক্ট হোক, ইন্ডাকটিভ এফেক্ট ইজ ডিস্টেন্স ডিপেন্ডেন্ট। ওকে, এটা একটা ডিস্টেন্স ডিপেন্ডেন্ট প্রপার্টি। মানে আই এফেক্ট শো করার যে গ্রুপটা আই এফেক্ট শো করছে সেটা কতটা ডিস্টেন্সে প্রেজেন্ট রয়েছে, সেটার উপর ডিপেন্ড করবে যে আই এফেক্টের ইন্টেন্সিটি কতটা হবে। ওকে, সহজ ভাষায় বলতে গেলে এইখানে OH এর ডিস্টেন্স NH2 গ্রুপ থেকে, মানে অ্যামিনো গ্রুপ থেকে OH এর ডিস্টেন্সটা বেশি রয়েছে। মাঝখানে কটা কার্বন রয়েছে? 3টে কার্বন রয়েছে। এইখানে OH গ্রুপ NH2 থেকে কম ডিস্টেন্সে রয়েছে, মাঝখানে 2টো কার্বন রয়েছে। ওকে, যদি কম ডিস্টেন্সে থাকে তাহলে এইখানে আই এফেক্টটা কী হবে? বেশি শো হবে। ওকে, এখানে ইলেকট্রন উইথড্রয়িংটা বেশি হবে। এইখানে বেশি ডিস্টেন্সে রয়েছে, তো আই এফেক্টের ইন্টেন্সিটি কমে যাবে। ওকে, ফলে এখানে ইলেকট্রনটা কম উইথড্র হবে। মানে নিচে দুই ক্ষেত্রেই OH প্রেজেন্ট রয়েছে, দ্যাট ইজ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। দুই ক্ষেত্রে মাইনাস আই এফেক্ট অ্যাপ্লাই হবে। কিন্তু সেকেন্ড কেসে, মানে থার্ড কেসে, এখানে আমরা কি দেখব? এইখানে আমাদের মাইনাস আই এফেক্টের ইন্টেন্সিটি কিন্তু কম থাকবে, ডিউ টু মোর ডিস্টেন্স। এখানে 3টে কার্বন অ্যাটমের ডিস্টেন্স রয়েছে। এইখানে আমাদের কি হবে? মাইনাস আই এফেক্টের ইন্টেন্সিটি একটু বেশি হবে, ডিউ টু কম্প্যারেটিভলি লেস ডিস্টেন্স অফ OH গ্রুপ। ওকে, তো এখানে আমাদের এখানেও ইলেকট্রন ডেন্সিটি অন নাইট্রোজেন ডিক্রিজ হবে। ইলেকট্রন ডেন্সিটি অন নাইট্রোজেন এটা এখানে কমবে, কিন্তু সেকেন্ড কেসের তুলনায় কম কমবে। এখান থেকে এই কেসে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি বেশি কমবে। ওকে, কারণ এইখানে কি আছে? OH গ্রুপটা কাছে প্রেজেন্ট রয়েছে। ওকে, মোর প্রক্সিমিটিতে রয়েছে। ওকে, এইবার যেখানে ইলেকট্রন ডেন্সিটি সব থেকে বেশি, সে সব থেকে বেশি বেসিক হবে। ওকে, তো বেসিসিটির যে ডিক্রিজিং অর্ডার সেটা আমরা কি লিখব? অর্ডার যদি আমরা লিখি,
তাহলে সব থেকে বেশি কার হবে? ফার্স্ট, কারণ এখানে ইলেকট্রন ডেন্সিটি সব থেকে বেশি রয়েছে। এরপরে এরপরে সব থেকে বেশি কার রয়েছে? থার্ড ওয়ান। ওকে, আর সব থেকে কম কার রয়েছে? সেকেন্ড। So this one, this is our order. 1 less greater than 3 greater than 2. তো এইটা আমাদের অর্ডার। সো ফার্স্ট ওয়ান ইজ আওয়ার আনসার। এরপর আমাদের কাছে রয়েছে which of the following statement is true in context of the following reaction. আমাদের ট্রু স্টেটমেন্টটা বলতে হবে কার পরিপ্রেক্ষিতে? এই রিয়াকশনটার পরিপ্রেক্ষিতে আমাদের বলতে হবে। ওকে, H2S plus Cl2 gives 2HCl plus sulfur. ওকে, এইখানে আমাদের অক্সিডেশন রিডাকশন সম্বন্ধে বলা হয়েছে, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, কম্বিনেশন রিয়াকশন। ওকে, এখন যেহেতু অক্সিডেশন রিডাকশনের কথা বলা হচ্ছে তা আমি একটু বলে নিই। অক্সিডেশনটা কি? যদি একদম বেসিক কনসেপ্টের কথা বলি তাহলে হাইড্রোজেনের অ্যাডিশন, অক্সিডেশন, আমি ইলেকট্রনিক কনসেপ্ট এখানে বলছি না। আচ্ছা, আমি ওটাও দেখিয়ে দেবো পাশে। ওকে, অক্সিডেশনটা কি? অক্সিডেশন ইজ removal of hydrogen or addition of oxygen. ওকে ওকে, এইবার আমাদের রিডাকশনটা কি? রিডাকশন ইজ অ্যাডিশন অফ হাইড্রোজেন or removal of oxygen. ওকে, এইবার আমরা এই ক্ষেত্রে দেখছি যে H2S থেকে কিন্তু আমাদের H2টা বেরিয়ে যাচ্ছে, হাইড্রোজেনটা বেরিয়ে নিয়ে কি তৈরি হচ্ছে? সালফার তৈরি হচ্ছে। তো আমরা যদি H2Sটা দেখি, এখানে H2S, এইখান থেকে মাইনাস H2 কি তৈরি হচ্ছে? সালফার। এখান থেকে হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, তো এখানে কি হবে? রিমুভাল অফ হাইড্রোজেন, দিস ইজ অক্সিডেশন। ওকে, এরপরে ফলোইং স্টেপে কি হচ্ছে? ক্লোরিনের সাথে কিন্তু হাইড্রোজেনটা যুক্ত হয়ে যাচ্ছে, Cl2 এর সাথে কিন্তু আমাদের H2 অ্যাড আপ হচ্ছে, আর কি তৈরি হচ্ছে? 2HCl। ওকে, তো এখানে যেহেতু অ্যাডিশন অফ H2 হচ্ছে তাই দিস ইজ রিডাকশন। ওকে, তো আমাদের প্রথমে H2S কি হচ্ছে? অক্সিডাইজ হচ্ছে, আর আমাদের ক্লোরিন কি হচ্ছে? রিডিউস হচ্ছে। তো আমাদের এখানে কোন অপশনটা আমরা দেখব? প্রথমে বলা হচ্ছে যে H2S ইজ অক্সিডাইজড, H2O কি অক্সিডেশন হচ্ছে? ইয়েস। এরপরে ক্লোরিন রিডিউস হচ্ছে, হ্যাঁ ক্লোরিনের রিডাকশন হচ্ছে, তো আমাদের প্রথম অপশনটাই ট্রু হয়ে যাবে। ওকে, ট্রু অপশন আমাদের খুঁজতে বলা হয়েছে, তো আমাদের ফার্স্ট অপশন ইজ ট্রু। এরপরে দেখে নেবো আমরা H2S ইজ রিডিউসড, নো দিস ইজ রং। এরপর বলা হচ্ছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। আচ্ছা, এটা বলার আগে আমি আরেকবার ইলেকট্রনিক কনসেপ্টে বলে নিই। ফর অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, অক্সিডেশনের জন্য অক্সিডেশন মানে হচ্ছে রিমুভাল অফ ইলেকট্রন, অ্যান্ড রিডাকশন মানে হচ্ছে অ্যাডিশন অফ ইলেকট্রন। ওকে, অ্যাডিশন অফ ইলেকট্রন। এইবার আরেকটা জিনিস, আমরা যদি অক্সিডেশন স্টেট নিয়ে কথা বলি, অক্সিডেশন কখন হবে? ওকে, অক্সিডেশন স্টেট নিয়ে আমরা যদি কথা বলি, অক্সিডেশন স্টেট, ওকে, এখানে অক্সিডেশন স্টেটে দুটো প্রবাবিলিটি থাকে, এটা ইনক্রিজ করতে পারে অথবা ডিক্রিজ করতে পারে। যদি অক্সিডেশন স্টেট বাড়ে তাহলে আমরা বলবো অক্সিডেশন হয়েছে, আর অক্সিডেশন স্টেট যদি কমে যায় তাহলে আমরা বলবো রিডাকশন হয়েছে। ওকে, তো এই কনসেপ্টের পরিপ্রেক্ষিতে আমরা একবার দেখে নেব যে আমাদের আনসারটা কী হবে। আমরা প্রথমে একটা কনসেপ্টে দেখলাম, দ্যাট ইজ রিমুভাল অফ হাইড্রোজেন অর অ্যাডিশন অফ হাইড্রোজেন, সেক্ষেত্রে আমরা দেখলাম। এবার আমরা ইলেকট্রনিক কনসেপ্ট একবার দেখে নেব। ওকে, আমাদের কাছে দেওয়া ছিল কিন্তু H2S
H2S দেওয়া ছিল, আর এইখান থেকে আমাদের তৈরি হচ্ছে সালফার। ওকে, এবার আমি যদি অক্সিডেশন স্টেটের কথা বলি, তাহলে কিন্তু আহ, কোনো এলিমেন্ট যদি তার এলিমেন্টাল অবস্থায় থাকে, এলিমেন্টাল স্টেজে যদি থাকে, তাহলে এলিমেন্টাল এলিমেন্টাল স্টেজ মানে সে অ্যাটমিক স্টেজে রয়েছে বা নর্মাল এলিমেন্টের অবস্থায় রয়েছে, সে কোনো কম্পাউন্ড ফর্মেশন করছে না। ওকে, অ্যাট এলিমেন্টাল স্টেজ অক্সিডেশন স্টেটটা কিন্তু আমাদের জিরো হয়। ওকে, আর নর্মালি আমাদের হাইড্রোজেন যে অক্সিডেশন স্টেটটা শো করে সেটা হচ্ছে +1। ওকে, তো আমরা এখানে কিভাবে, আমি এখানে যদি সালফারের অক্সিডেশন স্টেট এক্স নিয়ে নিই, তাহলে এই যে পুরো কম্পাউন্ডটা, এটার কিন্তু আহ, যে নেট চার্জ সেটা কিন্তু জিরো হয়। ওকে, সেটা কিন্তু নিউট্রাল হয়। এইবার আমাদের হাইড্রোজেনের যে অক্সিডেশন স্টেট, বা আমরা এভাবে বলতে পারি যে সাম অফ অল অক্সিডেশন স্টেট ইজ ইকুয়াল টু জিরো ফর আ নিউট্রাল কম্পাউন্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা নিউট্রাল কম্পাউন্ড, নিষ্ক্রিয়। তো এর ক্ষেত্রে আমাদের হাইড্রোজেনের কাছে রয়েছে +1 অক্সিডেশন স্টেট, সালফারের অক্সিডেশন স্টেট আমরা যদি এক্স নিয়ে নিই, তাহলে টোটাল যে সাম অফ অক্সিডেশন স্টেট সেটা হয়ে যাবে জিরো। ওকে, তো এখানে +2 + x ইকুয়াল টু জিরো, দেন x ইকুয়াল টু -2। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সালফারের অক্সিডেশন স্টেট কিন্তু -2। ওকে, আর আমরা দেখলাম এলিমেন্টাল স্টেজে সালফারের যে অক্সিডেশন স্টেট হয় সেটা জিরো হয়। শুধু সালফারের ক্ষেত্রে না, যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে যখন সে এলিমেন্টাল স্টেজে থাকবে তখন তার অক্সিডেশন স্টেটটা জিরো হবে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অক্সিডেশন স্টেট কিন্তু বেড়ে যাচ্ছে। ওকে, -2 থেকে জিরো আসলো মানে কি হলো, অক্সিডেশন স্টেট বেড়ে গেল। তো অক্সিডেশন স্টেট যখন বেড়ে যাবে তখন আমরা সেটাকে কি বলি, অক্সিডেশন বলে থাকি। তো এটা যদি অক্সিডেশন বলা হয়, এই প্রসেসটা অক্সিডেশন হচ্ছে, মানে H2S কি হচ্ছে, H2S অক্সিডাইজ হচ্ছে। ওকে, সো দিস ইজ অক্সিডাইজড। ওকে, যাকে যে মেথডে সহজ মনে হবে, আমি প্রথমে একটা মেথড বললাম হাইড্রোজেনের রিমুভাল অ্যান্ড অ্যাডিশনের মাধ্যমে, তো ওটা যদি তোমাদের সহজ মনে হয় ওটা দিয়ে করবে, আর যাদের এই কনসেপ্টটা ভালো লাগে এটাতে করবে। এরপরে আমাদের ছিল Cl2। Cl2 থেকে আমাদের তৈরি হয়েছে HCl। ওকে, এইবার Cl2 এলিমেন্টাল স্টেজে রয়েছে, তাই এর অক্সিডেশন স্টেট জিরো হবে। আর এইখানে হাইড্রোজেনের যদি +1 হয় তাহলে ক্লোরিনের -1 হবে। তো আমাদের ক্লোরিন কত হয়ে গেল, -1। তো ফ্রম জিরো টু -1, মানে এখানে অক্সিডেশন স্টেটটা কিন্তু কমে গেল। আর অক্সিডেশন স্টেট যখন কমে যাবে তখন কি হবে, রিডাকশন হবে। মানে এখানে আমরা কি বলতে পারবো যে Cl2 রিডিউস হয়ে গেছে। ওকে, আমাদের আনসারটা কি আসছে এখানে, H2S oxidized while our Cl2 is reduced, যেটা আমাদের ফার্স্ট অপশন ছিল। ওকে, তো এই যে আমাদের ফার্স্ট অপশনটা দেখতে পাচ্ছ যে H2S is oxidized and Cl2 is reduced। ওকে, এবার আমরা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন আর একবার কম্বিনেশন রিয়াকশনটা দেখিনি যে এটা কি, যাতে করে আমাদের এই দুটো অপশনটা ভেরিফাই হয়ে যায় একবার। প্রথমে আমরা দেখে নেব এখানে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, সেটা কি হয়ে থাকে, ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ওকে, এইখানে কি হয় যে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনের ক্ষেত্রে দিস ইজ দ্য রিয়াকশন in which the reactant compounds exchange their ions to form new compound। ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনটা কি, এইখানে এই রিয়াকশনটা এমন একটা রিয়াকশন যেখানে আমাদের যে রিয়াক্ট্যান্ট কম্পাউন্ডগুলো থাকে তাদের যে আয়নগুলো থাকে তারা নিজেদের আয়নগুলোকে এক্সচেঞ্জ করে ফেলে। ওকে, তো এক্সচেঞ্জের ফলে যে একটা নতুন কম্পাউন্ড তৈরি হয়, এই রকম যে রিয়াকশন হয়ে থাকে তাদের ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বলা হয়। এটা যদি আমি একটা নর্মাল রিপ্রেজেন্টেশন দেখাই, আমাদের কাছে AB একটা যদি কম্পাউন্ড থাকে, AB এখানে আমরা ধরে নিলাম A অ্যান্ড B আর আয়ন্স।
ক্যাটায়ন অ্যানায়ন আমরা যে কোনো কিছু হতে পারে, এ ক্যাটায়ন হতে পারে বা বি ক্যাটায়ন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমরা ধরে নিলাম এ বি একটা কম্পাউন্ড, ওকে, দিস ইজ আ রিয়াক্ট্যান্ট। আর সিডি আমরা ধরে নিলাম একটা রিয়াক্ট্যান্ট, ওকে। তো এরা যখন রিয়াকশন করবে, দ্যাট ইজ ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এই ক্ষেত্রে কি হবে, যে এ এ যে আয়নটা ছিল এর সাথে যে বি আয়নটা ছিল, এখানে কি হবে যে বি আয়নটা এক্সচেঞ্জ হয়ে যাবে অথবা এ আয়নটা এক্সচেঞ্জ হয়ে যাবে কার সাথে, সি সি আয়ন অথবা ডি আয়নের সাথে। মানে এরা নিজেদের আয়নগুলোকে এক্সচেঞ্জ করে ফেলবে। এ এখানে বি এর সাথে ছিল, তো এখানে সি অথবা ডি এর সাথে হয়ে যাবে, ওকে। মানে এখানে এ কার সাথে আসবে, সি এর সাথে, অ্যান্ড বি আসবে এখানে ডি এর সাথে। আর একটা হতে পারে যে এ এখানে ডি এর সাথে আসবে অথবা বি এখানে সি এর সাথে আসবে, ওকে। এই ধরনের যে কোনো প্রবাবিলিটি হতে পারে। তো এই ধরনের যে রিয়াকশনগুলো যেখানে আমাদের আয়নিক এক্সচেঞ্জ হয়ে যায়, দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে দুটোই কম্পাউন্ড নিজেদের আয়নিক এক্সচেঞ্জ করে ফেলবে, আর তার ফলে যে নতুন কম্পাউন্ড তৈরি হবে, এই ধরনের যে রিয়াকশন এটাকে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন বলা হয়। এই যদি আমি একটা এক্সাম্পল নিয়ে নিই, আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল এখানে কি থাকে, যেমন আমাদের সিলভার নাইট্রেট AgNO3, এটা যখন আমাদের সোডিয়াম ক্লোরাইডের সাথে রিয়াকশন করে তখন এখানে আয়নিক এক্সচেঞ্জ হয়ে যায়, আর এখানে সিলভার ক্লোরাইড অ্যান্ড সোডিয়াম নাইট্রেট তৈরি হয়, ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আয়নিক এক্সচেঞ্জ হয়ে গেছে, এখানে সিলভারের সাথে নাইট্রেট ছিল, এখানে নাইট্রেটটা সোডিয়ামের সাথে চলে এসছে, এখানে ক্লোরিনটা সোডিয়ামের সাথে ছিল, এখানে ক্লোরিনটা সিলভারের সাথে এসে গেছে, ওকে। তো এই টাইপের যে রিয়াকশন এগুলোকে কিন্তু বলা হয় ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ওকে। এরপরে আমরা যদি দেখে নিই আমাদের কম্বিনেশন রিয়াকশনটা, কম্বিনেশন রিয়াকশন। তো হোয়াট ইজ কম্বিনেশন রিয়াকশন? এই ক্ষেত্রে কি হয় যে আমাদের টু অর মোর কম্পাউন্ড, এখানে এক বা একাধিক কম্পাউন্ড একসাথে জুড়ে গিয়ে বা কম্বাইন হয়ে নিয়ে একটাই মাত্র প্রোডাক্ট তৈরি করবে, একটাই মাত্র প্রোডাক্ট কম্পাউন্ড তৈরি করবে, ওকে। সিঙ্গেল অ্যান্ড মোর কমপ্লেক্স প্রোডাক্ট, যেটা আমাদের কমপ্লেক্স হয়ে যায়, আগের থেকে বেশি কমপ্লেক্স হয়ে যায়, ওকে। তো এখানে কি হয়, আ কেমিক্যাল রিয়াকশন, দিস ইজ আ কেমিক্যাল রিয়াকশন, this is a chemical reaction where two or more compounds combine to form a more complex compound. এইখানে কি হয়, এক বা একাধিক কম্পাউন্ড জুড়ে নিয়ে যখন একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে, যদি আমরা নর্মাল রিপ্রেজেন্টেশনের কথা বলি, আমি ধরে নিলাম এ একটা কম্পাউন্ড বি একটা কম্পাউন্ডের সাথে জুড়ে নিয়ে এখানে এ বি একটা নতুন কম্পাউন্ড তৈরি করছে। এইখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে একটাই মাত্র এখানে প্রোডাক্ট তৈরি হবে, অনলি ওয়ান প্রোডাক্ট উইল বি ফর্মড, অনলি ওয়ান প্রোডাক্ট, একটাই প্রোডাক্ট কম্পাউন্ড তৈরি হবে। যেমন যদি আমরা এক্সাম্পলের কথা বলি, তাহলে 2H2 O2 সাথে জুড়ে নিয়ে কী তৈরি করে, 2H2O। আমরা দেখতে পাচ্ছি দুটো কম্পাউন্ড এখানে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, দুটো ডিফারেন্ট কম্পাউন্ড মিলে নিয়ে একটা মাত্র কম্পাউন্ড তৈরি করছে, একটা মাত্র প্রোডাক্ট তৈরি করছে, ওকে। অথবা আমরা বলতে পারি N2 প্লাস 3H2, এরা জুড়ে নিয়ে কী তৈরি করবে, 2NH3, ওকে। অ্যামোনিয়া ফর্মেশনে কি নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন মিলে নিয়ে কী তৈরি করছে, একটাই মাত্র কম্পাউন্ড, নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন মিলে নিয়ে একটাই কম্পাউন্ড তৈরি করবে, দ্যাট ইজ NH3। তো দুটো বা একাধিক তার বেশি কম্পাউন্ড মিলে নিয়ে যখন একটা মাত্র প্রোডাক্ট কম্পাউন্ড তৈরি করবে, তখন সেই ধরনের রিয়াকশনকে আমরা কম্বিনেশন রিয়াকশন বলবো, ওকে। এইখানে আমাদের যে রিয়াকশনটা দেওয়া ছিল আমাদের প্রশ্নে, এখানে বলা হচ্ছে H2S আর Cl2 এটা মিলে নিয়ে কি একটাই কম্পাউন্ড তৈরি করছে, না, একটা কম্পাউন্ড তৈরি করছে না, এখানে দুটো আলাদা আলাদা একটা কম্পাউন্ড আর একটা এলিমেন্ট তৈরি হচ্ছে। তো প্রোডাক্ট কিন্তু এখানে দুটো হয়ে গেল, ওকে। তো দুটো প্রোডাক্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই যে অপশনটা কম্বিনেশন রিয়াকশন, এটা কিন্তু হবে না। আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে দুটো কম্পাউন্ডের মধ্যে কি আয়নিক এক্সচেঞ্জ হচ্ছে, না, এখানে দুটো কম্পাউন্ড তো নেই, ওকে। হ্যাঁ, অবশ্যই এখানে ক্লোরিন গ্যাস রয়েছে, তো এটাকে কম্পাউন্ড কম্পাউন্ড বলা যাবে না, ওকে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে H2S অ্যান্ড Cl2 এদের মধ্যে আয়নিক এক্সচেঞ্জ কিন্তু হচ্ছে না, ওকে। আয়নিক এক্সচেঞ্জ হচ্ছে না, তাই আমরা এখানে বলতে পারবো এটা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন নয়, ওকে। ডিসপ্লেসমেন্ট রিয়াকশন কিন্তু একদম নয়, আর কম্বিনেশন রিয়াকশনও কিন্তু না। তো প্রথমটাই আমাদের আনসার হবে, দ্যাট ইজ আওয়ার H2S is oxidized and Cl2 is our reduced,
ওকে, এর পরের প্রশ্নে বলা হচ্ছে পিক আউট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানে আমাদের ভুল অপশনটা দেখতে হবে। দ্য জিওমেট্রি অ্যারাউন্ড দ্য নাইট্রোজেন অ্যাটম ইন ট্রাইমিথাইল অ্যামিন, ট্রাইমিথাইল অ্যামিন ইজ পিরামিডাল। ওকে, ট্রাইমিথাইল অ্যামিনের যে স্ট্রাকচারটা হয়ে থাকে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। 3টে মিথাইল গ্রুপ এখানে যুক্ত থাকে। ওকে, আর নাইট্রোজেনের উপরে কি থাকে, একটা লোন পেয়ার থাকে। ওকে, দ্যাট ইজ লোকালাইজড লোন পেয়ার। এটা কোথায় এখানে ডিলোকালাইজ থাকে না, একটা জায়গাতে প্রেজেন্ট থাকে। আর এইখানে আমাদের 3টে কি দেখতে পাচ্ছি, মিথাইল গ্রুপ রয়েছে। তো এখানে বলা হচ্ছে সাইজ, এই যে শেপটা বা জিওমেট্রি, এটা হচ্ছে পিরামিডাল। এটা কি পিরামিডাল হয়? আমরা জিওমেট্রি কিভাবে দেখি? জিওমেট্রি আমরা হাইব্রিডাইজেশনের মাধ্যমে দেখে থাকি। আমরা হাইব্রিডাইজেশনটা কিভাবে ফাইন্ড করি? সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। ওকে, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার যে নাম্বারটা, এইটা যত হয় সেই হিসেবে কিন্তু আমাদের হাইব্রিডাইজেশনটা আমরা পাই। ওকে, এইখানে আমাদের একটা লোন পেয়ার রয়েছে, 3টে সিগমা বন্ড রয়েছে। দিস ইজ সিগমা, দিস ইজ সিগমা, দিস ইজ সিগমা, অ্যান্ড দিস ইজ আওয়ার লোন পেয়ার। তো এখানে আমাদের 3টে সিগমা রয়েছে প্লাস 1 লোন পেয়ার। তো টোটাল নাম্বার হচ্ছে আমাদের কাছে 4। তো যখন সিগমা প্লাস লোন পেয়ার আমাদের 4 হয়, তখন সেই ক্ষেত্রে আমাদের যে হাইব্রিডাইজেশনটা হয় সেটা হয় sp3। ওকে, দিস ইজ sp3। তো আমরা এখানে হাইব্রিডাইজেশনটা পেলাম sp3। এই অবধি কিন্তু ঠিকঠাক চলে। এরপরে অনেকের ভুল হয়ে যায় যে sp3 হাইব্রিডাইজেশন দেখা মাত্রই কিন্তু অনেকে এটাকে টেট্রাহেড্রাল বলে ফেলে, যে টেট্রাহেড্রাল শেপ হবে। ওকে, কিন্তু এমনটা হয় না। সব ক্ষেত্রে যে sp3 থাকলে টেট্রাহেড্রাল শেপ হবে এমনটা কিন্তু না। আমাদের দেখে নিতে হবে যে কম্বিনেশনটা কী রয়েছে। এখানে একটা লোন পেয়ারও প্রেজেন্ট রয়েছে, 4টেই বন্ড নেই। 4টে বন্ড যদি থাকতো, 4টে সিগমা বন্ডের ক্ষেত্রে যদি sp3 আসে, তখন সেক্ষেত্রে আমাদের শেপটা হবে টেট্রাহেড্রাল। কিন্তু এই ক্ষেত্রে কী শেপ হবে সেটা আমরা ডিটারমাইন করে থাকি কিন্তু আমাদের VSEPRT থিওরির মাধ্যমে। ওকে, এর জন্য কিন্তু আমাদের একটা থিওরি থাকে, দ্যাট ইজ আওয়ার VSEPRT। ওকে, এর মানে হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ওকে, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, এর মাধ্যমে কিন্তু আমরা শেপটাকে ডিটারমাইন করে থাকি বা জিওমেট্রিটাকে আমরা ডিটারমাইন করে থাকি। এটা একটা ভাস্ট টপিক, এটা এখানে করানো একদমই সম্ভব না যখন আমরা কোশ্চেন ডিসকাশন করছি। তো এর জন্য কিন্তু আমি একটা অ্যাটাচমেন্ট এখানে আমি অ্যাড করে দিয়েছি, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এইখানে কার ক্ষেত্রে কীরকম শেপ হবে সেটা আমি এখানে লিখে দিয়েছি, যে AB2L0, AB2L0 মানে এর মানে কি সেটা বলে দিই। যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে একটা সেন্ট্রাল অ্যাটম থাকে। তো সেন্ট্রাল অ্যাটমটাকে A ধরা হয়েছে, পেরিফেরাল যে অ্যাটম সেগুলোকে B ধরা হয়েছে, আর এর যে লোন পেয়ার সেটাকে L বলা হয়েছে। ওকে, L ফর লোন পেয়ার, লোন পেয়ার। ওকে, এখানে আমি যদি যে কোনো একটা এক্সাম্পল নিয়ে নিই, AB5L0, এর মানে কি যে সেন্ট্রাল অ্যাটম একটাই, ওয়ান সেন্ট্রাল অ্যাটম, আর এখানে সেন্ট্রাল অ্যাটমটা একটা। আর B5 মানে কি 5টা সিগমা বন্ড, 5 সিগমা বন্ড। আর L0 মানে কি 0 লোন পেয়ার। ওকে, তো এইভাবে কিন্তু এটার কনফিগারেশনটা লেখা হয়। একটা সেন্ট্রাল অ্যাটম, 5টা সিগমা বন্ড আর 0 লোন পেয়ার থাকলে আমরা সেখানে রিপ্রেজেন্টেশনটা কি লিখবো, AB5L0। ওকে, এইভাবে রিপ্রেজেন্টেশনগুলো লেখা হয়। তো এখানে বিভিন্ন রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে কী কী এখানে আমাদের স্ট্রাকচারগুলো আসবে সেটা এখানে লেখা আছে। যে প্রথমে আমাদের রয়েছে 0 লোন পেয়ারের ক্ষেত্রে, এখানে কারো ক্ষেত্রে কিন্তু লোন পেয়ার নেই। তো এই ক্ষেত্রে আমাদের কী স্ট্রাকচার আসে আলাদা আলাদা কনফিগারেশনের ক্ষেত্রে সেটা এখানে আমাদের লেখা রয়েছে। ওকে, একই রকমভাবে যদি লোন পেয়ার প্রেজেন্ট থাকে তখন কীরকম হবে সেটা এখানে দেওয়া রয়েছে। ওকে, এখানে কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট আমাদের বেন্ট টি অ্যান্ড সি-শ। ওকে, এখান থেকে প্রায় প্রশ্ন আসে, VSEPRT থেকে প্রশ্ন হলে এখান থেকে প্রশ্ন আসে। ওকে, বেঞ্চ টি অ্যান্ড সি-শ। ওকে, এবার এইখানে আমাদের যাদের ক্ষেত্রে লোন পেয়ার রয়েছে, না এখানে লোন পেয়ার নেই যাদের ক্ষেত্রে, তাদের এখানে স্ট্রাকচারটা আমরা ইলাবোরেট করে এখানে দেখানো রয়েছে, সেটা একবার দেখে নেবো আমরা। AB2L0 এটা লিনিয়ার শেপের হয়ে থাকে, এটা এরকম দেখতে হয়। AB3L0 এটা ট্রাইগোনাল প্লেনার হয়। AB4L0 মানে 4টে সিগমা বন্ড, 0 লোন পেয়ার, একটা সেন্ট্রাল অ্যাটম। তো এই ক্ষেত্রে এরকম হয়, দ্যাট ইজ টেট্রাহেড্রাল। ওকে, 4টে এখানে সিগমা বন্ড, দিস ইজ sp3 হাইব্রিডাইজড।
এই ক্ষেত্রে আমাদের কি হবে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের টেট্রাহেড্রাল শেপটা হবে। ওকে, এখানে কিন্তু কোনো লোন পেয়ার নেই। এরপরে এরপর এইভাবে বিভিন্ন দেওয়া রয়েছে, তোমরা একবার নিজেরা দেখে নেবে, প্রত্যেকটা আমি এখানে এক্সপ্লেন করছি না। এরপর এখানে সে সমস্ত স্ট্রাকচার দেওয়া রয়েছে যাদের কাছে লোন পেয়ার রয়েছে। ওকে, এখানে লোন পেয়ার দেখতে পাচ্ছ, তোমাদের প্রত্যেকটার কাছে কিন্তু লোন পেয়ার রয়েছে। যদি আমাদের একটা লোন পেয়ার থাকে, দুটো সিগমা বন্ড থাকে, তাহলে আমাদের এখানে এরকম বেন্ট শেপ হয়। তারপরে AB2L2 এখানে আমাদের বেন্ট শেপ হয় এরকম। ওকে, AB2L3 এরকম বেন্ট শেপ হয়। এরপর AB3L1 যেটা আমাদের ক্ষেত্রে ছিল, ওকে, ট্রাইমিথাইল অ্যামিন, তার ক্ষেত্রে কী ছিল, আমাদের তিনটে সিগমা বন্ড ছিল প্লাস ওয়ান লোন পেয়ার ছিল। ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কনফিগারেশনটা হয় AB3L1। এই ক্ষেত্রে কি হয়ে যাবে, আমাদের পিরামিডাল শেপ হয়, সেটা দেখতে এরকম হয়। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা কী হবে, পিরামিডাল হবে। ওকে, এরপরে আমাদের আরও স্ট্রাকচার আছে, তোমরা দেখে নেবে। এই ক্ষেত্রে যাদের ক্ষেত্রে লোন পেয়ারটা থাকে, সেখানে বেন্ট টি অ্যান্ড সি স, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায় প্রশ্ন আসে, তো তোমরা এটা দেখে নেবে একবার। এরপর আরও শেপ রয়েছে এখানে। ওকে, স্কোয়ার পিরামিডাল, পেন্টাগোনাল পিরামিডাল অ্যান্ড ডিস্টর্টেড অক্টাহেড্রাল। ওকে, তো এই কটা কিন্তু আমাদের কাছে পসিবিলিটি থাকে। তো ভিএসসিপিআরটির মাধ্যমে যে কটা স্ট্রাকচার সম্ভব সবগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা একবার নিজেরা দেখে নেবে। ওকে, এবার আমরা যদি এখানে দেখি এটার কি কনফিগারেশন দাঁড়াচ্ছে। সেন্ট্রাল অ্যাটম একটা রয়েছে, পেরিফেরাল অ্যাটম এখানে আমাদের তিনটে রয়েছে, আর একটা লোন পেয়ার রয়েছে। ওকে, তো আমরা এটার কনফিগারেশনটা কি লিখতে পারবো, দিস ইজ AB। এ মানে একটা সেন্ট্রাল অ্যাটম, আর B3 মানে পেরিফেরাল অ্যাটম এখানে তিনটে রয়েছে, আর সিগমা বন্ড তিনটে। ওকে, সিগমা বন্ড তিনটে, আর লোন পেয়ার রয়েছে আমাদের একটা। তো AB3L1 এর ক্ষেত্রে কি শেপটা হয়, এর ক্ষেত্রে শেপ হয় পিরামিডাল। যদি তোমাদের ভিএসসিপিআরটির জন্য আলাদা ক্লাস লাগে, ভিএসসিপিআরটির জন্য যদি তোমাদের লেকচারের প্রয়োজন হয়, তাহলে কমেন্ট সেকশনে জানাবে, সেটার জন্য লেকচার দেওয়া হবে। দিস ইজ পিরামিডাল শেপ। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি ট্রাইমিথাইল অ্যামিন, এটা জিওমেট্রিটা হচ্ছে কিন্তু পিরামিডাল। ওকে, তো এই অপশানটা কিন্তু আমাদের ট্রু, আমাদের ইনকারেক্ট অপশানটা দেখতে হবে। এরপর দ্য জিওমেট্রি অ্যারাউন্ড নাইট্রোজেন অ্যাটম ইন ট্রাইমিথাইল অ্যামিন ইজ প্লেনার। এই জিওমেট্রিটা কি প্লেনার? প্লেনার নট, অ্যাবসোলুটলি রং। প্লেনার কাদের ক্ষেত্রে হয়, AB3L0 অথবা AB3, প্লেনার শেপ যেটা হয় সেটা আমাদের AB3L0, এর ক্ষেত্রে ট্রাইগোনাল প্লেনার হয়। AB4L2 এটা আমাদের স্কোয়ার প্লেনার, আর AB5L2 এটা আমাদের পেন্টাগোনাল প্লেনার। এ কটা প্লেনার স্ট্রাকচার হয়ে থাকে, এছাড়া আর কোনো প্লেনার স্ট্রাকচার হয় না। ওকে, তো এইখানে আমাদের কিন্তু AB3L0 নেই, তাই এটা ট্রাইগোনাল প্লেনার কিন্তু হবে না। ওকে, ট্রাইমিথাইলামিন একটা পিরামিডাল স্ট্রাকচার, প্লেনার স্ট্রাকচার না, তাই এটা ভুল হয়ে যাবে। ওকে, এরপরে আমাদের দেওয়া রয়েছে নাইট্রোজেন অ্যাটম ইন ট্রাইমিথাইল ইজ sp3 হাইব্রিডাইজড। ইয়েস, এটা আমাদের sp3 হাইব্রিডাইজড দেখতে পাচ্ছি। আর দেওয়া রয়েছে while in tricylamine it is sp2 hybridized। ট্রাইসিলাইলামিন যেটা হয় সেটা আমরা এখানে দেখে নিই। ওকে, এর কাছে দুটো লোন পেয়ার, একটা লোন পেয়ার রয়েছে, আর SiH3 এখানে তিনটে যুক্ত থাকে। তো দিস ইজ ট্রাইসিলাইলামিন। এইখানে কি হয়, যে এই যে আমাদের যে লোন পেয়ারটা, এই যে লোন পেয়ার, এই লোন পেয়ারটা কিন্তু এইখানে ব্যাক বন্ডিং করে ফেলে। ওকে, ব্যাক বন্ডিং করে ফেলে। আর আমরা এখানে যে লোন পেয়ারটা কাউন্ট করি, দিস ইজ লোকেলাইজড। সেখানে এটা ব্যাক বন্ডিংয়ে যদি পার্টিসিপেট করে অথবা রেজোনেন্সে যদি পার্টিসিপেট করে, তখন সেই লোন পেয়ারটাকে কিন্তু আমরা হাইব্রিডাইজেশনে কাউন্ট করি না। ওকে, তো এইখানে এটা একটা ব্যাক বন্ডিংয়ে পার্টিসিপেট করছে, ব্যাক বন্ডিং, p/d পাই ব্যাক বন্ডিং।
তো এইখানে ব্যাক বন্ডিংয়ে পার্টিসিপেট করার কারণে এই যে লোন পেয়ারটা এটা কিন্তু ডিলোকেলাইজড, দিস ইজ ডিলোকেলাইজড, এটা কিন্তু নিজের জায়গায় আর প্রেজেন্ট নেই, ডিলোকেলাইজড। ওকে, এটা ডিলোকেলাইজড হওয়ার কারণে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, 3টে সিগমা বন্ড হচ্ছে, আর লোকেলাইজড লোন পেয়ার কিন্তু আমাদের 0, তো 0 লোন পেয়ার, তো আমাদের এখানে কি হচ্ছে 3, আর 3টের জন্য যে হাইব্রিডাইজেশন হয় সেটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। ওকে, তো এখানে আমাদের কি বলা হচ্ছে, নাইট্রোজেন অ্যাটম ইন ট্রাইমিথাইলামিন ইজ sp2 hybridized and trisilylamine this is sp2 hybridized, this is absolutely true statement। ওকে, তো এখানে sp2 hybridized হবে। এরপরে বলা হচ্ছে ট্রাইসিলাইলামিন হ্যাজ ডোনার প্রপার্টিজ, ট্রাইসিলাইলামিনের ডোনার প্রপার্টিজ থাকে না, এটা ডোনার প্রপার্টিজ থাকে না, while ট্রাইমিথাইলামিন হ্যাজ নো ডোনার প্রপার্টিজ, না এটা একদম উল্টো লেখা রয়েছে, এটা ভুল স্টেটমেন্ট। ওকে, তো আমাদের রং স্টেটমেন্ট কিন্তু এখানে দুটো হয়ে যাচ্ছে। এটা কেন ভুল হবে, ট্রাইসিলাইলামিনের ক্ষেত্রে বলা হচ্ছে ডোনার প্রপার্টি মানে প্রপার্টি টু ডোনেট লোন পেয়ার। এখন লোন পেয়ার কখন ডোনেট করবে, যখন লোন পেয়ারটা অ্যাভেলেবেল থাকবে বা লোকেলাইজ থাকবে। এইখানে এই যে লোন পেয়ারটা এটা কিন্তু ব্যাক বন্ডিংয়ে পার্টিসিপেট করছে, মানে দিস লোন পেয়ার ইজ নট অ্যাট অল অ্যাভেলেবল ফর ডোনেটিং, এই লোন পেয়ারটা কিন্তু ডোনেট করার জন্য অ্যাভেলেবেল নেই, এটা ডিলোকেলাইজ হয়ে গেছে, এটা ব্যাক বন্ডিংয়ে পার্টিসিপেট করে ফেলেছে, তাই এর ডোনেটিং বা ডোনার প্রপার্টি কিন্তু এর ক্ষেত্রে একদম লেস, নেগলিজিবল অথবা একদম থাকে না। ওকে, কিন্তু আমরা যদি ট্রাইমিথাইলামিনের কথা বলি এই ক্ষেত্রে কিন্তু এই যে লোন পেয়ারটা এটা কিন্তু লোকেলাইজড, এটা কোনো ব্যাক বন্ডিংয়েও পার্টিসিপেট করে না, এটা কোনো রেজোনেন্সেও পার্টিসিপেট করে না, তো এটা এখানে একদম স্থির রয়েছে, লোকেলাইজড রয়েছে। আর এটা যেহেতু লোকেলাইজ রয়েছে তাই এই যে লোন পেয়ারটা এটা কিন্তু ডোনেট করে নিয়ে এটা অ্যাজ এ লুইস বেস কাজ করতে পারে। ওকে, তো এর ডোনার প্রপার্টি রয়েছে। ওকে, আর এর ডোনার প্রপার্টি একদম নেগলিজিবল অথবা নেই, তাই এখানে স্টেটমেন্টটা কিন্তু একদম উল্টো লেখা রয়েছে, এখানে বলা হচ্ছে ট্রাইসিলাইলামিন হ্যাজ ডোনার প্রপার্টি, না এটা নেগলিজিবল অথবা মোটেই থাকে না, আর ট্রাইমিথাইলামিনে নো লেখা রয়েছে, এটা ডোনার প্রপার্টি থাকে, তো স্টেটমেন্টটা উল্টো লেখা রয়েছে, তো এটা স্টেটমেন্ট আমাদের ভুল হয়ে যাবে। তো এখানে আমাদের দুটো অপশন কিন্তু ইনকারেক্ট হচ্ছে। আচ্ছা, একটা জিনিস যারা হাইব্রিডাইজেশনটা বের করতে জানো না তাদের জন্য আমি লিখে দিচ্ছি, হাইব্রিডাইজেশনটা আমরা কিভাবে ফাইন্ড করব, নাম্বার অফ লোন পেয়ার, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লোকেলাইজড লোন পেয়ার, লোকেলাইজড লোন পেয়ার। ওকে, এই যে নাম্বারটা এই নাম্বারটা দুটো হতে পারে, 3টে 4টে 5টা 6টা অথবা 7টা। ওকে, কার ক্ষেত্রে কি হাইব্রিডাইজেশন হবে সেটা আমি লিখে দিচ্ছি, হাইব্রিডাইজেশন। ওকে, প্রথম ক্ষেত্রে দুটো যদি হয়, দুটো নাম্বারটা কার, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লোকেলাইজড লোন পেয়ার, এই দুটো মিলে যদি দুটো হয় তাহলে সেই ক্ষেত্রে যে হাইব্রিডাইজেশনটা আসবে, ওকে জাস্ট এ মিনিট, তো প্রথম ক্ষেত্রে দুটো হলে যে হাইব্রিডাইজেশন আসবে সেটা হয় sp, যদি 3টে হয় নাম্বারটা তাহলে sp2, 4টে হলে sp3, 5টে হলে sp3d, 6টা হলে sp3d2, আর 7টা হলে sp3d3। ওকে, এ কটা মনে রাখবে। লোন পেয়ারটা কাউন্ট করার সময় কিন্তু অত্যন্ত মনোযোগ দিতে হবে বা গুরুত্ব দিতে হবে যে সেক্ষেত্রে লোন পেয়ারটা ব্যাক বন্ডিং অথবা রেজোনেন্সে পার্টিসিপেট করলে সেই লোন পেয়ারটা কিন্তু হাইব্রিডাইজেশনে কাউন্ট করা যাবে না। ওকে, আর নাম্বার অফ সিগমা বন্ড, সিঙ্গেল বন্ড থাকলে সেটা সিগমা বন্ডই হয়, আমি একবার লিখে দিই যে যদি কোথাও কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, আর কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, এখানে আমরা কিভাবে কাউন্ট করব, দিস ইজ যখন একটা সিঙ্গেল বন্ড থাকে দিস ইজ সিগমা বন্ড, দুটো থাকলে একটা সিগমা একটা পাই, 3টে থাকলে দুটো পাই আর একটা সিগমা থাকে। ওকে, তো এইভাবে তোমরা সিগমা বন্ড কিন্তু কাউন্ট করতে পারবে। এরপর বলা হচ্ছে which trioxide of group 16 element exist as cyclic tetramer। ওকে, সাইক্লিক টেট্রামার ইন সলিড স্টেটে কোনটা সাইক্লিক টেট্রামার হিসেবে এক্সিস্ট করে, ট্রাইঅক্সাইড যেটা,
ওকে, কোন গ্রুপে 16? গ্রুপ 16 এলিমেন্ট। তো গ্রুপ 16 আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের অক্সিজেন ফ্যামিলি। অক্সিজেন ফ্যামিলি। অ্যান্ড গ্রুপ 16-এ কী কী এলিমেন্ট থাকে? প্রথমে আমাদের থাকে অক্সিজেন, তারপরে থাকে সালফার, তারপরে সেলেনিয়াম, তারপরে টেলুরিয়াম, তারপরে পোলোনিয়াম। ওকে, তো এ কটা আমাদের কি থাকে? এলিমেন্ট থাকে। এখানে প্রত্যেকটা এলিমেন্ট কি করে? ট্রাই অক্সাইড তৈরি করে। কার সাথে? অক্সিজেনের সাথে। ওকে, অক্সিজেন নিজেই ট্রাই অক্সাইড তৈরি করে O3, দ্যাট ইজ ওজোন। সালফার যেটা তৈরি করবে দ্যাট ইজ SO3। এরপরে সেলেনিয়াম ট্রাই অক্সাইড, এরপরে টেলুরিয়াম ট্রাই অক্সাইড। ওকে, এর কথা আমরা বলি না তেমন। ওকে, তো এইখানে যে ট্রাই অক্সাইডের কথা বলা হচ্ছে দ্যাট ইজ অফ গ্রুপ 16 এলিমেন্ট, এগুলোর মধ্যে এরা সলিড স্টেটে, আমরা জানি কম্পাউন্ডে 3টে স্টেট থাকে, আসলে 5টা থাকে, 3টে নিয়ে আমরা কথা বলে থাকি। দ্যাট ইজ আওয়ার সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। সলিড, লিকুইড, গ্যাস। এছাড়া আরেকটা স্টেট থাকে দ্যাট ইজ প্লাজমা, আরেকটা স্টেট থাকে দ্যাট ইজ বোস আইনস্টাইন কন্ডেনসেট। ওকে, তো এই দুটো নিয়ে আমরা তেমন কথা বলি না, আমাদের যেটা প্রচলিতভাবে ইউজ হয় দ্যাট ইজ আওয়ার সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস স্টেট। তো এখানে বলা হচ্ছে যে এই যে ট্রাইঅক্সাইড কম্পাউন্ড, এই কম্পাউন্ডগুলোর মধ্যে এখানে 3টের কথা বলা হয়েছে। এখানে 3টের কথা বলা হয়েছে সালফার, সেলেনিয়াম অ্যান্ড টেলুরিয়ামের ক্ষেত্রে। তো এইখানে এই যে 3টে ট্রাইঅক্সাইড, এই 3টে ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে সলিড স্টেটে এদের মধ্যে কোনটা সাইক্লিক টেট্রামার হিসেবে ইউজ হয়, মানে এক্সিস্ট করে? টেট্রামার মানে কি? টেট্রামার মানে হচ্ছে সাইক্লিক স্ট্রাকচার অফ 4 ট্রাইঅক্সাইড। মানে 4টে ট্রাইঅক্সাইড মলিকিউল মিলে নিয়ে, বা 4টে ট্রাইঅক্সাইড মিলে যে একটা টেট্রা মানে 4, আর টেট্রামার, মার মানে হচ্ছে ইউনিট। ওকে, তো 4টে ইউনিট মিলে নিয়ে যে একটা সাইক্লিক স্ট্রাকচার তৈরি করে সেটাকে সাইক্লিক টেট্রামার বলা হয়। ওকে, তো এইখানে এই যে এই কটা এলিমেন্টের মধ্যে, মানে এই কটা কম্পাউন্ডের মধ্যে যেগুলো প্রত্যেকটা হচ্ছে ট্রাইঅক্সাইড অফ গ্রুপ 16, তাদের মধ্যে সলিড স্টেটে কোনটা সাইক্লিক টেট্রামার হিসেবে এক্সিস্ট করে? ওকে, তো আমরা যদি SO3-র কথা বলি, তাহলে SO3 কিন্তু এক্সিস্ট করে না। এটা সাইক্লিক ট্রাইমার হিসেবে এক্সিস্ট করে। সাইক্লিক ট্রাইমার হিসেবে এটা এক্সিস্ট করে। তো এটা সাইক্লিক টেট্রামার হিসেবে এক্সিস্ট করে না। ওকে, এরপরে আমাদের এইটা যেটা সেলেনিয়াম ট্রাইঅক্সাইড রয়েছে, এটা কিন্তু এক্সিস্ট করে। এটা সাইক্লিক টেট্রামার তৈরি করে, সাইক্লিক টেট্রামার এটা তৈরি করে। এরপরে টেলুরিয়াম ট্রাইঅক্সাইড এইটা কিন্তু তৈরি করে না, ডাজ নট ফর্ম ডিউ টু সাইজ, ডাজ নট ফর্ম সাইক্লিক টেট্রামার, সাইক্লিক টেট্রামার। ওকে, তো আমাদের অপশন কিন্তু হয়ে যাবে সেলেনিয়াম ট্রাইঅক্সাইড। ওকে, যদি তোমাদের জানার ইচ্ছা হয় এটা দেখতে কীরকম হয়, তাহলে আমাদের যে সেলেনিয়াম ট্রাইঅক্সাইডের যে স্ট্রাকচার সেটা এরকম হয়। এটা ট্রাইগোনাল প্লেনার হয়। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ডাবল বন্ড রয়েছে। যে কোনো ডাবল বন্ডের ক্ষেত্রে একটা সিগমা একটা পাই হয়। তো এখানে আমরা 3টে সিগমা বন্ড দেখতে পাচ্ছি, মানে এখানে রয়েছে AB3L0। ওকে, এই কনফিগারেশন। তো এর ক্ষেত্রে আমাদের কি হবে? দিস ইজ ট্রাইগোনাল প্লেনার, দিস ট্রাইগোনাল প্লেনার স্ট্রাকচার। আর এরকম 4টে ইউনিট মিলে নিয়ে, এরকম 4টে ইউনিট মিলে নিয়ে কি তৈরি করবে? এইখানে তৈরি করবে আমাদের সাইক্লিক টেট্রামার। ওকে, একটা সেলেনিয়াম, অক্সিজেন, অক্সিজেন, সেলেনিয়াম, অক্সিজেন, অক্সিজেন, সেলেনিয়াম অ্যান্ড দিস। ওকে, এইখানে আমাদের স্ট্রাকচারটা এরকম হয়ে থাকে। ওকে, এইটা হচ্ছে আমাদের সাইক্লিক টেট্রামার একটা স্ট্রাকচার। ওকে, স্ট্রাকচারটা এরকম হয়ে থাকে। তো এটা কটা কম্পাউন্ড নিয়ে তৈরি হবে? এইরকম যে সাইক্লিক যে ট্রাইঅক্সাইড, যে সেলেনিয়াম ট্রাইঅক্সাইড, এটা কটা নিয়ে তৈরি হয়? 4টে। এরকম আমরা 4টে কম্পাউন্ড একসাথে কি হয়ে যায়, এইভাবে একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করে ইন সলিড স্টেট।
ইন সলিড স্টেটে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে। ওকে, আর এই যে সলিড স্টেটে কীরকম স্ট্রাকচার তৈরি করবে সেটা ডিপেন্ড করে কিন্তু অ্যাটমিক সাইজের উপরে। অ্যাটমটার সাইজ কতটা, বন্ডিং ক্যাপাবিলিটি, তার ইলেকট্রনিক কনফিগারেশন, এরকম বিভিন্ন কিন্তু ফ্যাক্টর রয়েছে যার উপরে কিন্তু ডিপেন্ড করে যে কোন টাইপের স্ট্রাকচার তৈরি করবে। তো যে সলিড স্টেট রয়েছে সেখানে কিন্তু সাইক্লিক ট্রাইমার তৈরি করে কিন্তু আমাদের সালফার ট্রাইঅক্সাইড, আর সেলেনিয়াম ট্রাইঅক্সাইড কিন্তু আমাদের সাইক্লিক টেট্রামার তৈরি করে। ওকে, এখানে আমাদের 4টে করে ইউনিট আমরা দেখতে পাচ্ছি, 2, 3, 4টে। ওকে, এর পরের প্রশ্ন বলা হচ্ছে which of the following does not undergo well Hell-Vollard Zelinsky reaction? ওকে, এটাকে HVZ রিয়াকশন বলা হয়, Hell-Vollard Zelinsky রিয়াকশন। ওকে, এই রিয়াকশনটা কোন কম্পাউন্ডটা শো করবে না? ওকে, এটা অত্যন্ত সহজ প্রশ্ন, এটা দেখলেই পারবে তোমরা। ওকে, আমি তার আগে একবার বলে নিই যে এই রিয়াকশনটা কি। ওকে, Hell-Vollard Zelinsky রিয়াকশন, এই রিয়াকশনটা তৈরি করে আমাদের alpha halogenation of carboxylic acid। এটা কি নিয়ে কথা বলে? কার্বক্সিলিক অ্যাসিডের আলফা হ্যালোজিনেশন। এর মানে কি একটু পরে বুঝিয়ে বলছি আমি নেক্সট স্লাইডে। তার আগে আমরা বুঝে নিই আলফা, বিটা, গামা এই যে পজিশনগুলো এগুলো কী হিসেবে বলা হয়। ওকে, আমরা যদি যে কোনো একটা স্ট্রাকচার নিয়ে নিই, CH2 COOH। ওকে, আমি এরকম একটা কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে নিলাম। ওকে, এইখানে এটা আমাদের প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ। এই প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ থেকে যে ফার্স্ট কার্বনটা অ্যাটাচ রয়েছে এটাকে আলফা পজিশন বলা হয়, দিস ইজ বিটা অ্যান্ড দিস ইজ গামা। ওকে, তো এইটা হচ্ছে আমাদের আলফা কার্বন। যেটা আলফা কার্বন কোনটা? যেটা আমাদের প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপের অ্যাডজেসেন্ট রয়েছে, প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপের একদম পাশে যেটা প্রেজেন্ট রয়েছে সেটাকে আমরা আলফা কার্বন বলবো। ওকে, এইখানে কার্বক্সিলিক গ্রুপের সাথে যে প্রথম কার্বনটা যুক্ত রয়েছে সেটা হচ্ছে আমাদের আলফা কার্বন। আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো রয়েছে, আমি এটা আরেকটু আলাদাভাবে লিখি, দিস ইজ কার্বন, উপরে হাইড্রোজেন, দিস ইজ হাইড্রোজেন। ওকে, তো এইখানে যদি আমি বলি দিস ইজ আলফা কার্বন, অ্যান্ড আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো যুক্ত থাকে দিস ইজ আলফা হাইড্রোজেন। ওকে, এই যে কনসেপ্টটা এটা কিন্তু এই রিয়াকশনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। সেটা কিভাবে হয় সেটা আমি বুঝিয়ে বলছি। তো এটা আমি একটা কর্নারে রেখে দিই, জাস্ট আ মিনিট। এটা আমি আগের স্লাইডে অ্যাড করে দিচ্ছি। ওকে, এটা এই স্লাইডে এখানে লেখা থাকলো যাতে তোমরা বুঝতে পারো কোনটা আলফা, কোনটা বিটা অ্যান্ড কোনটা গামা পজিশন। দিস ইজ আলফা। ওকে, আলফা কার্বন। তো ফার্স্ট যে পজিশনটা যেটা আমাদের প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপের পাশেই থাকে সেটা আমাদের আলফা পজিশন। ওকে, এরপর আমরা হেল-ভলহার্ট জেলেন্সকি রিয়াকশনটা একবার দেখে নেব। এই রিয়াকশনটা কিভাবে হয়ে থাকে। দ্যাট ইজ হেল-ভলহার্ট জেলেন্সকি রিয়াকশন। ওকে, এই রিয়াকশনটা কিভাবে হয় মূল পয়েন্টগুলো আমরা একবার দেখে নেব। এটাকে HVZ রিয়াকশনও বলা হয়। ওকে, তো এই যে HVZ রিয়াকশন, এই রিয়াকশনটা হয়, এটা একটা হ্যালোজিনেশন রিয়াকশন। দিস রিয়াকশন ইজ আ হ্যালোজিনেশন রিয়াকশন। হ্যালোজিনেশন মানে হ্যালোজেনের অ্যাডিশন, হ্যালোজিনেশন রিয়াকশন that occurs, যেটা কখন হয়, অ্যাট কোন পজিশনে, অ্যাট দি আলফা হাইড্রোজেন, আলফা পজিশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। কোথায় হয়? আলফা পজিশনে এটা হয়। তো এইটা কিন্তু এটার কি কনসেপ্ট, যে আলফা পজিশন এটা হয়ে থাকে অ্যাট দি আলফা পজিশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। যে কার্বক্সিলিক অ্যাসিড আমাদের যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড থাকতে পারে, সেটার যে আলফা পজিশন সেখানে কিন্তু এই হ্যালোজিনেশনটা হয়ে থাকে। ওকে, সেকেন্ডলি
This reaction only applicable to this reaction is only applicable to the carboxylic acid, Ca means carboxylic acid, which has a alpha hydrogen, which has a alpha hydrogen adjacent to, adjacent মানে একদম তার পাশেই। এখানে আমি নেয়ার লিখছি না, নেয়ার লিখলে ভুল হয়ে যাবে, মানে তার কাছাকাছি, কাছাকাছি থাকলে হবে না, তার পার্শ্ববর্তী থাকতে হবে, একদম পাশে। তো আলফা হাইড্রোজেন অ্যাডজেসেন্ট টু কার্বক্সিলিক গ্রুপ, কার্বক্সিলিক গ্রুপের একদম পাশে যে আলফা কার্বন, তার সাথে একটা আলফা হাইড্রোজেন থাকতে হবে, তখনই কেবলমাত্র এই এইচভিজেড রিয়াকশন বা হেল-ভলহার্ট জেলেন্সকি রিয়াকশনটা হবে। ওকে, এইটা যদি আলফা হাইড্রোজেনটা না থাকে তাহলে কিন্তু এই রিয়াকশনটা হবে না। নট পসিবল, নট আন্ডারগো রিয়াকশন, অথবা নট পসিবল when আলফা হাইড্রোজেন ইজ অ্যাবসেন্ট। ওকে, তো এইটা আমাদের একটা কি কম্পোনেন্ট, যে আলফা হাইড্রোজেন যখন থাকবে না তখন কিন্তু এইচভিজেড রিয়াকশনটা হবে না, এটা আমাদের মনে রাখতে হবে, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। ওকে, এবার আমি যদি একটা এখানে এক্সাম্পল নিয়ে নিই, যে যে কোনো আমি একটা কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে নিলাম এখানে, এখানে আমাদের একটা কার্বক্সিলিক অ্যাসিড এরকম নিলাম, এখানে আমি যে কোনো একটা অ্যালকাইল গ্রুপ এখানে যুক্ত করে দিলাম। ওকে, এখানে যে কোনো কার্বন মেম্বারের একটা কার্বক্সিলিক অ্যাসিড এখানে হতে পারে। এখানে মূল যে বিষয়টা হচ্ছে, এইখানে আমাদের দিস ইজ আলফা পজিশন, এইখানে আলফা পজিশনে আমাদের কাছে দুটো আলফা হাইড্রোজেন রয়েছে। ওকে, তো এইখানে রিয়াকশনটা কিভাবে হয়, যে এই রিয়াকশনে আমরা যেহেতু হ্যালোজেনেশন করছি, আমরা যে কোনো একটা হ্যালোজেন নিয়ে নিলাম, আমি ধরে নিলাম একটা ব্রোমিন নিয়ে নিলাম আমি। ওকে, তো ব্রোমিন নিয়ে নিলাম, তো Br2। ওকে, এর সাথে আমাদের ক্যাটালিস্ট পি, ফসফরাস, আর এর সাথে আমাদের H2O থাকে, দিস ইজ মিডিয়াম। রিয়াকশনটা কি হবে, যে আলফা পজিশনে, দিস ইজ আর ডবল বন্ড OH, আলফা পজিশনে কে আসবে, হ্যালোজেনেশন হবে, আর এখানে হ্যালোজেনেশন, হ্যালোজেন কে রয়েছে, ব্রোমিন। তো হ্যালোজেনেশনটা মানে ব্রোমিনটা কোথায় অ্যাড হয়ে যাবে, আলফা পজিশনে ব্রোমিনটা আমাদের অ্যাড হয়ে যাবে। তো এই ধরনের রিয়াকশনটা কিন্তু এখানে হয়ে থাকে, দিস ইজ HV সেট রিয়াকশন। ওকে, রিয়াকশনটা কখন হবে, যখন অনলি পসিবল ওয়েন আলফা হাইড্রোজেন ইজ প্রেজেন্ট, অ্যান্ড আলফা হাইড্রোজেন তখন প্রেজেন্ট থাকবে না, তখন নট পসিবল। ওকে, এইবার এই প্রশ্নে যদি আমরা দেখি, প্রথমে আমাদের কাছে রয়েছে দিস ইজ ফর্মিক অ্যাসিড HCOOH। এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, কিন্তু এর সাথে কিন্তু কোনো কার্বন যুক্ত নেই, মানে নো নো আলফা কার্বন, নো আলফা হাইড্রোজেন। ওকে, তো এইটা কিন্তু আমাদের রিয়াকশন শো করবে না। ওকে, নট বলেছে, কোনটা শো করবে না সেটাই বের করতে হবে আমাদের, এটা আনসার হবে। এরপরে এইখানে আমাদের দিস ইজ আওয়ার প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, তো এইটা আমাদের আলফা কার্বন, দিস ইজ আলফা হাইড্রোজেন, তো এটা শো করবে। এইটা আমাদের ফাংশনাল গ্রুপ, এটা আলফা কার্বন আলফা হাইড্রোজেন, এটাও শো করবে। এটা আমাদের প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, এটা আলফা কার্বন আলফা হাইড্রোজেন একটা রয়েছে, এটাও শো করবে। ওকে, তো আমাদের কোনটা অপশন হবে, কোনটা শো করবে না, ফর্মিক অ্যাসিড শো করবে না। তো আমাদের মেইন কনসেপ্টটা এখানে কি থাকলো, যে কম্পাউন্ড ডাজ নট আন্ডারগো HVZ reaction which does not have alpha hydrogen। ওকে, এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে, তাহলে এই প্রশ্নটা আমরা করতে পারবো। এর পরের প্রশ্নে বলা হচ্ছে iodine and bromine are added to a solution which contain Br minus and I minus ions in the solution, given that এখানে আমাদের দেওয়া রয়েছে E naught, দেওয়া রয়েছে আমাদের এখানে E naught means standard redox potential, সরি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। ই নট মানে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল।
ওকে, এইটা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল যদি বেশি হয় তাহলে এটা আমাদের কি বলে? এটা আমাদের বলে যে যে কম্পাউন্ডের ই নট বেশি হবে, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বেশি হবে, সেটা স্ট্রঙ্গার অক্সিডাইজিং এজেন্ট হবে। অক্সিডাইজিং এজেন্ট। ওকে, আর যার স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল কম হবে সে উইক অক্সিডাইজিং এজেন্ট হবে অথবা স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট হবে। এটা স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট। ওকে, এইখানে প্রশ্নে বলা হচ্ছে যে এইখানে আমাদের যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল দেওয়া রয়েছে সেটা বলছে ব্রোমিনের জন্য বেশি দেন আয়োডিন। আয়োডিনের থেকে ব্রোমিনের কিন্তু ই নটটা বেশি। তাহলে উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? এরপরে তাহলে এর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট হবে? তো এখানে আমাদের ব্রোমিনের যে ই নট অফ আওয়ার Br2 দ্যাট ইজ মোর দ্যান ই নট অফ আয়োডিন। আয়োডিনের থেকে এটা বেশি। ওকে, তাহলে এইখানে আমরা কি বলতে পারবো যে ব্রোমিন Br2 is stronger oxidizing agent than আয়োডিন। আয়োডিনের থেকে এটা স্ট্রঙ্গার অক্সিডাইজিং এজেন্ট। তো যে স্ট্রঙ্গার থাকবে সে অক্সিডাইজ করে ফেলবে। ওকে, আর নিচে রিডিউস হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো এই যে ব্রোমিন এখানে কি করবে? Br2 will oxidize I minus 2I minus 2I2। মানে আয়োডিনকে এখানে কি করে ফেলবে? আয়োডিনকে সে অক্সিডাইজ করে ফেলবে। ওকে, অক্সিডাইজ করে ফেলবে। এখানে কি তৈরি হবে? 2I2I2। এখানে অক্সিডাইজ করে ফেলবে। কোনটা তৈরি হবে? দিস ওয়ান ইজ আওয়ার আনসার। I2 মাইনাস থেকে কি তৈরি করবে? I মাইনাস থেকে I2। ওকে, কারণ এর স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল বেশি, তাই এটা স্ট্রঙ্গার অক্সিডাইজিং এজেন্ট। আর যে স্ট্রঙ্গার অক্সিডাইজিং এজেন্ট হবে সে অন্যকে অক্সিডাইজ করবে, নিজে রিডিউস হবে। তাহলে ব্রোমিন যদি অক্সিডাইজিং এজেন্ট হয় তাহলে অক্সিডাইজ কাকে করে ফেলবে? I মাইনাসকে অক্সিডাইজ করে ফেলবে কিসে? আয়োডিনে। ওকে, তো আমাদের অপশন এটা ট্রু হয়ে যাবে। ওকে, ওকে, এর পরের প্রশ্নে বলা হচ্ছে দ্য হিট অফ নিউট্রিলাইজেশন অফ অ্যাকোয়াস হাইড্রোক্লোরিক অ্যাসিড বাই NaOH ইজ x কিলো ক্যালোরি পার মোল। ওকে, হিট অফ নিউট্রিলাইজেশনটাকে কিলো ক্যালোরি পার মোলে রিপ্রেজেন্ট করা হয়। ক্যালকুলেট দ্য হিট অফ নিউট্রিলাইজেশন পার মোল অফ অ্যাকোয়াস অ্যাসিটিক অ্যাসিড। ওকে, অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে এটা বের করতে বলেছে। ওকে, এর আগে আমরা জেনে নেব যে হিট অফ নিউট্রিলাইজেশনটা কি। হোয়াট ইজ হিট অফ নিউট্রিলাইজেশন? Heat of neutralization. What is this? This is heat exchange. Heat exchange that occurs যেটা কখন হয়ে থাকে? When 1 mole of an acid, যখন 1 mole acid react with 1 mole of base, 1 mole of base in an aqueous medium. মাধ্যমটা কি হয়ে থাকে? জলীয় মাধ্যম হয়ে থাকে, aqueous medium or aqueous solution to form water. অ্যাসিড বেসের রিয়াকশানে কি তৈরি হয়? ওয়াটার অ্যান্ড সল্ট। তো এখানে কি হয়ে যাবে আমাদের? অ্যাকোয়াস সলিউশন টু ফর্ম ওয়াটার অ্যান্ড সল্ট। আসলে হিট অফ রিয়াকশানটা কি? এটা হচ্ছে হিট এক্সচেঞ্জ যেটা হয়, হিট অফ নিউট্রিলাইজেশন মানে 1 মোল অ্যাসিড অ্যান্ড 1 মোল বেসের রিয়াকশানের সময় যে হিট এক্সচেঞ্জটা হয়ে থাকে সেটাকে আমরা হিট অফ নিউট্রিলাইজেশন বলে থাকি। ওকে, এই ক্ষেত্রে এইটা আমাদের স্ট্রং অ্যান্ড উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে। তো ফর স্ট্রং অ্যাসিড অ্যান্ড বেস এই ক্ষেত্রে কি হয়ে থাকে? স্ট্রং অ্যাসিড অ্যান্ড বেসের ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট থাকে। ওকে, অ্যান্ড দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু মাইনাস 57.1 কিলো ক্যালোরি পার মোল। ওকে, কিন্তু যদি উইক
ইলেকট্রোলাইটের আমি কথা বলি, তাহলে কিন্তু এখানে ফর উইক অ্যাসিডের যদি আমি কথা বলি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু হিট অফ নিউট্রালাইজেশনটা কিন্তু লেস দ্যান হয়, লেস দ্যান স্ট্রঙ্গার অ্যাসিড অর বেস, লেস দ্যান স্ট্রঙ্গার অ্যাসিড অর বেস। এটা কিন্তু অ্যাসিডের থেকে, স্ট্রঙ্গার অ্যাসিড থেকে এটা কম হয়, বা স্ট্রঙ্গার ইলেকট্রোলাইটের থেকে এর ক্ষেত্রে কিন্তু হিট অফ নিউট্রালাইজেশনটা কম হয়। আর এইখানে একটা ইম্পর্টেন্ট যে স্টেটমেন্ট সেটা হচ্ছে যে ফর উইক অ্যাসিড heat of neutralization involves, যেহেতু এর ক্ষেত্রে পার্শিয়াল ডিসোসিয়েশন হয়, তাই এখানে ডিসোসিয়েশন এনথ্যালপিটাও কিন্তু এখানে ইনভলভ থাকে, ইনভলভস ডিসোসিয়েশন ডিসোসিয়েশন এনথ্যালপি। ওকে, এখানে ডিসোসিয়েশন এনথ্যালপিও কিন্তু ইনভলভ থাকে। ওকে, তো আমাদের যদি কোথাও উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে বা উইক অ্যাসিডের ক্ষেত্রে যদি হিট অফ নিউট্রালাইজেশনটা বের করতে বলে, তাহলে কিন্তু, তো উইক অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু আমাদের ডিসোসিয়েশন এনথ্যালপির প্রয়োজন রয়েছে ফর ক্যালকুলেশন অফ হিট অফ নিউট্রালাইজেশন। ওকে, এই প্রশ্নে কিন্তু আমাদের হিট অফ নিউট্রালাইজেশন দেওয়া রয়েছে ফর NaOH। ওকে, HCl অ্যাকোয়াস হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে NaOH এর। ওকে, কিন্তু আমাদের বের করতে বলেছে অ্যাকোয়াস অ্যাসিডিক অ্যাসিডের সাথে। এখানে আমাদের ইনফরমেশনটা কী দেওয়া রয়েছে, হিট অফ নিউট্রালাইজেশন এটা দেওয়া রয়েছে, কিন্তু আমাদের এইখানে আমাদের অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে বের করতে বলেছে। অ্যাসিডিক অ্যাসিড এটা একটা উইক অ্যাসিড, অ্যান্ড এর জন্য আমাদের প্রয়োজন রয়েছে নিড ডিসোসিয়েশন এনথ্যালপি। এর জন্য আমাদের ডিসোসিয়েশন এনথ্যালপির প্রয়োজন রয়েছে ফর ক্যালকুলেশন অফ হিট অফ নিউট্রালাইজেশন। এখানে ডিসোসিয়েশন এনথ্যালপি কিন্তু দেওয়া নেই, নট গিভেন ইন কোশ্চেন, নট গিভেন ইন কোশ্চেনে এটা দেওয়া নেই, তাই আমরা কি করব, কান্ট ফাইন্ড, আমরা এটা বের করতে পারবো না, কান্ট ফাইন্ড। তো কোনটা হবে, ক্যান নট বি ক্যালকুলেটেড ফ্রম দ্য গিভেন ডেটা, ক্যান নট বি ক্যালকুলেটেড ফ্রম দ্য গিভেন ডেটা। এর পরের প্রশ্নে আমাদের দেওয়া রয়েছে দ্য স্ট্যান্ডার্ড এনথ্যালপিস ফর ফর্মেশন অফ CO2 অ্যান্ড H2O আর রেসপেক্টিভলি, এটা দেওয়া রয়েছে -393.5 কিলোজুল and -286.2 kilojoule respectively. Okay, the heat of combustion of liquid ethanol, লিকুইড ইথেনলের ক্ষেত্রে আমাদের হিট অফ কম্বাশনটা কি হবে, এটা দেওয়া রয়েছে এখানে। ওকে, দ্যাট ইজ -1398.2 kilojoule at 25 degrees Celsius. Okay, the standard enthalpy of formation of liquid ethanol. Okay, এখানে এনথ্যালপি অফ ফর্মেশন চেয়েছে লিকুইড ইথেনলের ক্ষেত্রে, ইথেনলের এখানে হিট অফ কম্বাশন দেওয়া রয়েছে, এনথ্যালপি অফ ফর্মেশন চেয়েছে। ওকে, থার্মোডাইনামিক্স থেকে এটা একটা খুব ভালো প্রশ্ন দেওয়া রয়েছে। আমাদের ইথেনলের কম্বাশন রিয়াকশন। ওকে, তো আমরা যদি রিয়াকশনটা লিখে ফেলি এখানে, দিস ইজ C2H5OH, এটা কার সাথে রিয়াক্ট করবে, অক্সিজেনের সাথে। দিস ইজ কম্বাশন রিয়াকশন, দুটো কার্বন রয়েছে, দুটো CO2 তৈরি হবে, আর এইখানে হাইড্রোজেন রয়েছে 6টা, তাই 3টে H2O তৈরি হবে। ওকে, অ্যান্ড এখানে আমাদের অক্সিজেনের আগে 3 হবে। ওকে, নাও দিস রিয়াকশন ইজ ব্যালেন্সড। তো এটা আমাদের কম্বাসন রিয়াকশন ফর এথানল। এর ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, স্ট্যান্ডার্ড এনথ্যালপি অফ ফর্মেশন অফ লিকুইড এথানল। এই লিকুইড এথানলের ফর্মেশনের এনথ্যালপি আমাদের বের করতে হবে। ওকে, এখানে আমাদের কম্বাসন, হিট অফ কম্বাসনটা আমাদের দেওয়া রয়েছে। ওকে, আমরা যদি এইখানে এর ফর্মেশনটা লিখি, তাহলে
এলিমেন্ট থেকে এদের ফর্মেশনটা হয়, দিস ইজ এলিমেন্টাল গ্রাফাইট 3H2 গ্যাস প্লাস হাফ O2 গ্যাস, এইটা আমাদের কি তৈরি করবে? এথানল, C2H5OH। ওকে, দিস ইজ লিকুইড, দিস ইজ ফর্মেশন প্রসেস। তো এই ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মেশনটা লিখতে হবে। এখানে আমাদের CO2, ওকে, এখানে এই রিয়াকশনটার প্রয়োজন নেই। ওকে, আমাদের কম্বাশন রিয়াকশন থেকে এটা হয়ে যাবে। এইখানে আমাদের যেটা ইকুয়েশন আমরা লিখতে পারবো সেটা হচ্ছে হিট অফ কম্বাশন, that is equal to total of standard heat of formation of product minus total of heat of formation, standard heat of formation of reactant. ওকে, এইখানে আমাদের রিয়াক্ট্যান্ট রয়েছে এথানল, ওকে, আর প্রোডাক্টে আমাদের রয়েছে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড H2O। অলরাইট, ওকে, আমরা নেক্সট স্লাইডে এটা করে নিচ্ছি। ওকে, আমরা আরেকবার লিখে নেব ডেল্টা H কম্বাশন, that is equal to summation of standard heat of formation of product plus summation of standard heat of formation of reactant. ওকে, এবার আমাদের হিট অফ কম্বাশন যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে -1398.2 কিলোজুল, আর এখানে আমাদের টোটাল হিট অফ ফর্মেশন ফর প্রোডাক্টে আমাদের ছিল কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। তো আমাদের 2 মোলস অফ কার্বন ডাইঅক্সাইড ছিল, এই জন্য 2 ইন্টু হিট অফ ফর্মেশন অফ CO2 প্লাস আমাদের ওয়াটার ছিল 3 মোল, তো 3 ইন্টু হিট অফ ফর্মেশন অফ ওয়াটার। ওকে, এরপরে আমাদের এইখানে রিয়াক্ট্যান্টে কে ছিল? হিট অফ ফর্মেশন অফ রিয়াক্ট্যান্ট ইজ আওয়ার এথানল। ওকে, এখানে অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু আসবে না, যেহেতু অক্সিজেন প্রেজেন্ট থাকে অ্যাটমসফিয়ারে। ওকে, তো এখানে আমরা রিয়াক্ট্যান্টে শুধুমাত্র এথানলটা কনসিডার করব। ওকে, এরপরে আমরা ভ্যালুগুলো পুট করে নেবো এখানে -1398.2 ইকুয়াল টু, এখানে আমাদের 2 ইন্টু CO2 স্ট্যান্ডার্ড হিট অফ ফর্মেশন আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে, দ্যাট ইজ -393.5 কিলোজুল। তো এইটা হলো CO2-র ক্ষেত্রে, প্লাস ওয়াটারের ক্ষেত্রে 3 ইন্টু মাইনাস, ওয়াটারের ক্ষেত্রে দেওয়া ছিল -286.2 কিলোজুল, তো এটা আমাদের ওয়াটারের ক্ষেত্রে হয়ে গেল। সো দিস ইজ এন্টায়ার sum of heat of standard heat of formation of product plus summation of heat of formation of ethanol, এটা আমাদের বের করতে হবে। ওকে, তো -1398.2 এটা যদি আমরা টোটাল করি তাহলে, ওকে, এটা আমি ক্যালকুলেটরে করে নিচ্ছি। ওকে, এইটা আমাদের কাছে দাঁড়াবে -1645.6 কিলোজুল পার মোল মাইনাস হিট অফ ফর্মেশন অফ এথানল। ওকে, আমরা এইটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে হিট অফ ফর্মেশন অফ এথানল, দ্যাট ইজ ইকুয়াল টু -1645.6, আর এইটা আমাদের রাইট হ্যান্ড সাইডে চলে আসবে, তো এটা প্লাস হয়ে যাবে 1398.2। এটা যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে -247.4। ওকে, এত কিলোজুল। তো আমাদের স্ট্যান্ডার্ড হিট অফ ফর্মেশন অফ এথানল, এটা আমাদের কত পেলাম আমরা? -247.4 কিলোজুল। ওকে, আমরা অপশনটা ম্যাচ, এখানে প্রথমেই রয়েছে আমাদের -247.4 কিলোজুল পার মোল, তো এটা আমাদের আনসার হয়ে যাবে। ওকে, এই প্রশ্নটার জন্য কিন্তু আমাদের হেস ল যাদের ক্লিয়ার রয়েছে তারা ভালোভাবে বুঝতে পেরেছো।
আর যাদের বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে এই প্রশ্ন তোমরা স্কিপ করতে পারো, এটা সবার জন্য না। ওকে, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। আমাদের লেকচার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। যারা এখনও জয়েন করনি, এই লিঙ্কের মাধ্যমে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।